ভাবুন তো, সালটা ২০২৬। হরমুজ প্রণালী, যেটা বিশ্বের অর্থনীতির অন্যতম প্রধান লাইফলাইন, হঠাৎ করেই স্তব্ধ হয়ে গেছে। যেখান দিয়ে পৃথিবীর প্রায় ২০% তেল সরবরাহ হয়, সেখানে আজ কোনো জাহাজ চলছে না। কিন্তু কিভাবে এটা সম্ভব হলো? চলুন আজ আমরা গভীরে গিয়ে দেখব কোন অস্ত্র ২১ শতকের বিশ্বকে এভাবে থামিয়ে দিতে পারে। ঘটনার শুরুটা হয় একটা সামরিক হামলার পর। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর অর্থাৎ আইআরজিসি ঘোষণা করে যে এই প্রণালী বন্ধ, আর তার ফল বাণিজ্যিক জাহাজ চলাচল পুরোপুরি থেমে গেল, আর বিশ্বজুড়ে তৈরি হলো এক ভয়াবহ জ্বালানি সংকট। প্রশ্নটা হলো, এমন কি অস্ত্র ব্যবহার করা হলো যা এত বড় একটা সংকট তৈরি করতে পারে? এর উত্তরটা যতটা না ভয়ঙ্কর, তার চেয়েও বেশি অবাক করার মতো। কারণ এই বিশাল অচলাবস্থার পেছনের কারণটা কিন্তু খুবই সাধারণ একটা জিনিস। অস্ত্রটা হলো নেভাল মাইন বা নো মাইন। হ্যাঁ, ঠিকই শুনছেন। ২১ শতকের বিশ্ব অর্থনীতিকে থামিয়ে দিয়েছে এমন এক অস্ত্র যা প্রযুক্তির দৌড়ে কয়েক দশক পিছিয়ে, কিন্তু এর কার্যকারিতা আজও ঠিক আগের মতোই বিধ্বংসী। এই পুরো ঘটনাটাই সামরিক কৌশলের একটা ক্লাসিক উদাহরণ। এটাকে বলা হয় অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধ। মানে, যেখানে একটা কম শক্তিশালী পক্ষ খুব সাধারণ অস্ত্র দিয়ে অনেক বেশি শক্তিশালী প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে পারে। আর নো মাইন হল এর একটা সেরা উদাহরণ। একটা ইরানি নো মাইনের দাম কত হতে পারে জানেন? আনুমানিক মাত্র $১,৫০০। এই অবিশ্বাস্য কম খরচের কারণেই এটা অসম যুদ্ধের জন্য এত ভয়ঙ্কর একটা অস্ত্র হয়ে ওঠে। এবারের উল্টো দিকে চিত্রটা একবার দেখুন। মার্কিন নৌবাহিনীর একটা আর্লি বাগ ক্লাস ডেস্ট্রয়ারের দাম প্রায় $2 বিলিয়ন। মানে একটা ডেস্ট্রয়ারের দামে প্রায় ১৩ লাখ মাইন কেনা সম্ভব। ভাবা যায়? এই আর্থিক বৈষম্যটাই এখানে আসল অস্ত্র। এই কথাটা আসলে পুরো ব্যাপারটাকে এক লাইনে বুঝিয়ে দেয়। এত কম খরচে প্রতিপক্ষকে এমন পঙ্গু করে দেওয়ার ক্ষমতা যুদ্ধের ইতিহাসে আর কোনো অস্ত্রের ছিল না। কিন্তু মাইনের সবচেয়ে বড় শক্তি কিন্তু লোহার জাহাজ ডোবানো নয়। এর আসল ক্ষমতা আরও অনেক বেশি সূক্ষ্ম, আরও বিধ্বংসী। আর সেটা হলো বিশ্ব অর্থনীতি আর ইন্স্যুরেন্সের বাজারকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা। এই স্লাইডের সবচেয়ে দিলচস্প ব্যাপারটা হলো, একটাও মাইন ফাটানোর দরকার নেই, শুধু যে মাইন পাতা হতে পারে এই হুমকিটাই যথেষ্ট। এর কারণে জাহাজের জন্য যুদ্ধকালীন ঝুঁকির ইন্স্যুরেন্স প্রিমিয়াম একেবারে আকাশ ছুঁয়ে ফেলে। ফলে বেশিরভাগ শিপিং কোম্পানির জন্য ওই পথে জাহাজ চালানো আর্থিকভাবে অসম্ভব হয়ে পড়ে। সংখ্যা দিয়ে দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। আগে যেখানে একটা জাহাজের মূল্যের মাত্র 0.1% প্রিমিয়াম দিতে হতো, সংকটের সময় সেটা বেড়ে দাঁড়ায় প্রায় 3%। এর মানে হলো একটা $200 মিলিয়ন ট্যাঙ্কারের জন্য প্রিমিয়াম $2 লক্ষ থেকে 1 লাফে $60 লক্ষ পৌঁছে যায়। প্রতিটা ট্রিপে এই বিপুল খরচ বহন করা প্রায় অসম্ভব। এর মানে কি দাঁড়ালো? মানে হলো, প্রণালী বন্ধ করতে আপনাকে একটাও মাইন ফাটাতে হবে না। ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যখন ঝুঁকি নিতে অস্বীকার করে, তখন অর্থনৈতিকভাবেই একটা অদৃশ্য অবরোধ তৈরি হয়ে যায়। এখানে বাজারই সবচেয়ে বড় অস্ত্র। কোনো বোমা বা বিস্ফোরণের প্রয়োজনই হয় না। তো এই পুরনো কিন্তু ভয়ঙ্কর অস্ত্রের সমাধান কি? চলুন দেখি মার্কিন নৌবাহিনী কী ধরনের হাইটেক সমাধান নিয়ে এসেছে, যেখানে মূল লক্ষ্যই হল মানুষের জীবনকে ঝুঁকির বাইরে রাখা। আগে ব্যাপারটা ছিল খুবই ঝুঁকিপূর্ণ, যেখানে ডুবুরিদের জীবনের ঝুঁকি নিয়ে মাইনফিল্ডে নামতে হতো। কিন্তু এখনকার নীতিটা একদমই আলাদা। এখনকার নীতি হল মাইনফিল্ড থেকে মানুষকে সরিয়ে আনা। জাহাজের বদলে এখন দূর থেকে চালকবিহীন সিস্টেম বা রোবট এই বিপজ্জনক কাজটা করে। এই পুরো প্রক্রিয়াটা আসলে একটা 4 ধাপের রোবোটিক মিশন। প্রথমে হেলিকপ্টার থেকে লেজার সিস্টেম বা ALMDS দিয়ে মাইন খুঁজে বের করা হয়। এরপর চালকবিহীন সারফেস ভেহিকল বা QSV রোবট সোনার দিয়ে সমুদ্রের তলাটা স্ক্যান করে। তৃতীয় ধাপে UISS নামে আরেকটা রোবট আকস্টিক সিগন্যাল দিয়ে স্মার্ট মাইনগুলোকে ধোঁকা দেয়। আর সবশেষে আর্চার ফিশ নামের একটা ছোট ড্রোন দিয়ে মাইনটাকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়। এই প্রযুক্তির মূল অংশগুলো হল ALMDS, যা লেজার দিয়ে জলের নিচে দেখে; CUSV, যেটা একটা স্বচালিত বোট; UIS, যা নকল জাহাজের শব্দ তৈরি করতে পারে; এবং আর্চার ফিশ, যেটা মাইন ধ্বংস করার জন্য একটা কার্যকর ড্রোন। আর এই পুরো সিস্টেমটার সবচেয়ে অসাধারণ দিকটা কি জানেন? পুরো মাইন সরানোর মিশনে একজনও নাবিককে মাইনফিল্ডের কাছাকাছি যেতে হয় না। ঝুঁকির সমীকরণটাই এখানে পুরোপুরি বদলে গেছে, যা সত্যিই একটা যুগান্তকারী ব্যাপার। তো রোবট তো আছে, কিন্তু এটাই কি যথেষ্ট? না, মাইন পরিষ্কার করার লড়াইয়ের একটা অংশ মাত্র। আসল চ্যালেঞ্জ হল দীর্ঘমেয়াদে এই জলপথকে সুরক্ষিত রাখা, আর তার জন্য দরকার একটা অনেক বড় সামরিক কৌশল। আর সেই কৌশলের মূলে রয়েছে একটা খুবই গুরুত্বপূর্ণ উপলব্ধি।
আসল চোক পয়েন্ট বা সংকীর্ণ পথ শুধু হরমুজ প্রণালী নয়, বরং পুরো পারস্য উপসাগরটাই। এই বিশাল জলরাশি নিয়ন্ত্রণই আসল চ্যালেঞ্জ। কেন এমনটা বলা হচ্ছে? ইতিহাস দেখলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ১৯৮০-র দশকে ইরান-ইরাক যুদ্ধের সময় ইরান শুধু প্রণালীতে নয়, বরং উপসাগরের বিশাল এলাকা জুড়ে মাইনফিল্ড তৈরি করেছিল। আসল হুমকিটা ওখানেই, কোনো একটা সংকীর্ণ জলপথে নয়। সুতরাং মার্কিন কৌশলটা হলো শুধু মাইন পরিষ্কার করা নয়, বরং পুরো অঞ্চলের নিয়ন্ত্রণ আবার প্রতিষ্ঠা করা। এর জন্য 4টা প্রধান পদক্ষেপ নেওয়া হয়। হরমুজের মধ্যে দিয়ে যুদ্ধজাহাজ চালিয়ে নিজেদের উপস্থিতি জানান দেয়া, আকাশপথে নজরদারি করে নতুন মাইন পাতা আটকানো, আঞ্চলিক মিত্রদের সাহায্য নেয়া, আর ভবিষ্যতে বাণিজ্যিক জাহাজগুলোকে সুরক্ষা দেওয়ার জন্য একটা ডিফেন্সিভ জোন তৈরি করা। আর এই কৌশলটা কিন্তু শুধু কথার কথা নয়। এই ম্যাপটা দেখলেই বোঝা যায় যে এই অঞ্চলে নিজেদের আধিপত্য আবার প্রতিষ্ঠা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কি বিপুল পরিমাণ সামরিক শক্তি সমাবেশ করেছে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, ভবিষ্যতে নৌযুদ্ধ কি বড় বড় জাহাজের চেয়ে বেশি নির্ভর করবে অ্যালগোরিদম, ইন্স্যুরেন্স পলিসি আর রোবটের ওপর? আজকের এই বিশ্লেষণ এটাই দেখিয়ে দেয় যে আধুনিক যুদ্ধের ময়দান শুধু সমুদ্র বা আকাশেই সীমাবদ্ধ নেই, বরং অর্থনীতির জগতেও সেটা ছড়িয়ে পড়েছে।